হ্যালো বন্ধুরা, পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্ব 6 তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্ব 6, সেটা আমাদের শেষ পর্ব। এই পর্বে আমরা পড়ব হচ্ছে যৌগজীকরণ। আগের ক্লাসে আমরা অন্তরীকরণ সম্পর্কে জেনেছি, আজকে আমরা যৌগজীকরণ সম্পর্কে জানবো এবং এই সম্পর্কে কিছুটা বিস্তারিত জানার ট্রাই করব। এই ক্লাসের পর থেকে তোমাদের বেসিকটুকু শেষ হবে, তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো শুরু হবে ধীরে ধীরে। এরপরে হয়তো আমরা ফিজিক্সের জায়গায় কেমিস্ট্রিও ক্লাস হবে, সাথে ফিজিক্সও চলবে। সো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিই আমরা। তো আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম? অন্তরীকরণ সম্পর্কে জেনেছি, অন্তরীকরণের সূত্র দেখছি, সূত্র দিয়ে কী করা যায় তা দেখছি। এইগুলো একটা বিস্তারিত ধারণা আমাদের হয়েছে আগের ক্লাসে। তো চলো আজকের ক্লাসে আমরা কি পড়ব সেটা আমরা দেখে নিই। চলো আমরা হেডলাইন দিয়ে দিই, যৌগজীকরণ। আজকে আমাদের টপিকটা হচ্ছে যৌগজীকরণ। তো আমরা যৌগজীকরণ কি, যৌগজীকরণ কিভাবে করে, যৌগজীকরণ দিয়ে কি হয়, সেগুলো আমরা আজকে ক্লাসে বিস্তারিত পড়ব। তোমাকে 1 মিনিট সময় দাও, ক্লাসটা এখন শুরু হয়ে যাবে। জাস্ট 1 মিনিট সময় দাও। জাস্ট 1 মিনিট। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আমাদের আমাদের টপিক হচ্ছে যৌগজীকরণ। যৌগজীকরণের ভাইয়া বাংলা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সমাকলন। যৌগজীকরণের বাংলা ভাই আরেকটা নাম কি? সমাকলন। যৌগজীকরণকে ইংরেজিতে বলে হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। এইটাকে ইংলিশে কি বলে? ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমরা যৌগজীকরণের নাম, যৌগজীকরণের বাংলা সম্পর্কে তো জানলাম। মেইনলি আমরা অন্তরীকরণের সময় কি দেখছি? আমরা অন্তরীকরণের সময় দেখছি এফ অফ এক্সকে যদি আমরা যদি অন্তরীকরণ করি, মানে ডিডিএক্স করি, তাহলে আমরা কি পাই? এফ প্রাইম এক্স। এফ প্রাইম এক্সকে যদি আমরা আবার অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাই? ডিডিএক্স করলে আমরা পাবো এফ ডাবল প্রাইম এক্স। এখন যদি আমরা এইটা ওয়াই হয়, এইটা y1, এইটা y2, আমরা যদি y2 থেকে y1-এ আসতে চাই, তাহলে আমাদের যৌগজীকরণ করতে হবে মেইনলি। আর y1 থেকে যদি y যেতে চাই, তাহলে আমাদের আবার যৌগজীকরণ করতে হবে। আমরা তাহলে কি বুঝলাম? যৌগজীকরণ হচ্ছে আমাদের অন্তরীকরণের বিপরীত। আমরা অন্তরীকরণে যা করছি, যৌগজীকরণে সেম জিনিসটাই বিপরীতভাবে করব। আমরা অন্তরীকরণের জিনিসটাই বিপরীতভাবে করব। ধরো আমাদের উপরের অংশটা আগে লিখে দেখি, অন্তরীকরণ। ধরো তোমরা 20 এর সাথে 5 যোগ করলা, 25। এইটা যদি তোমাদের অন্তরীকরণ হয়, তাহলে তোমাদের যৌগজীকরণ কি হবে? যৌগজীকরণ হবে আমাদের 25 থেকে আবার 20-এ আসতে হবে। 25 মাইনাস 5 সমান 20, এইটা হবে আমাদের যৌগজীকরণ। সো 20 থেকে আমরা 25-এ গেছি 5 যোগ করে, সেমভাবে 20 থেকে -5-এ যাব, 20-এ যাব 5 বিয়োগ করে। এইভাবে অন্তরীকরণ এবং যৌগজীকরণ হচ্ছে পরস্পরের বিপরীত। আমরা অন্তরীকরণের সূত্র কি পড়ছিলাম? এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন হলে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান কি পড়ছিলাম? পাওয়ার সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ। আমরা এটাই পড়ছিলাম তো। তাহলে আমরা যদি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4-কে যদি আমরা অন্তরীকরণ করে কি পারতাম? 4 পাওয়ার থেকে 1 বিয়োগ, 4x কিউ। এখন যদি আমরা এইটাকে ভাইয়া যৌগজীকরণ করতে চাই, তাহলে আমরা কি পাবো? দেখো, আমরা যদি 4x কিউকে যদি আমরা যৌগজীকরণ করতে চাই, এইটা হচ্ছে আমাদের যৌগজীকরণ চিহ্ন। আর যৌগজীকরণের শেষে ডিএক্স দিতে হয়।
তা আমরা কি পাবো? দেখো আমাদের 4 হচ্ছে ধ্রুবক, 4 সামনে আসবে, পাওয়ারের সাথে আমরা উপরে 1 যোগ করব, আর নিচে আমরা যেটা যোগ করছি সেটা দ্বারা ভাগ করব, মানে 3+1। তাহলে আমরা কি পেলাম? উপরে 4 ইন্টু x⁴/4, 4 কাটা গেলে কি থাকে ভাইয়া? 4 কাটা থাকলে আমাদের x⁴ থেকে। দেখো আমরা যাকে অন্তরীকরণ করে যোগজীকরণ পাইছিলাম তাকে যোগজীকরণ করে আবার আগের মানটাই ফেরত পাইছি। সো এইটা থেকে আমরা অন্তরীকরণের সূত্রটা কি বলতে পারি? আমরা অন্তরীকরণ সূত্রটা বলতে পারি x⁴n dx সমান পাওয়ারের সাথে 1 যোগ, আর পাওয়ারের সাথে 1 যোগ করার পর যেটা হয় সেটা দ্বারা নিচে ভাগ। সো সরাসরি বললে x⁴n+1 আর নিচে x⁴n দ্বারা ভাগ। এইটা হচ্ছে আমাদের ধরো এইটা হচ্ছে আমাদের অন্তরীকরণের মেইন সূত্রটা। চলো এখন আমরা আরেকটা রাশি সেম ভাবে করে দেখি। আমরা কি জানি ddx অফ x⁴ করলে আমরা কি পাই? পাওয়ার সামনে x⁴6। এখন যদি আমরা এই 7x6 থেকে যদি x⁴ আনতে চাই তাহলে আমাদের কি হয়? আমরা যোগজীকরণ করে দেখব। 7x⁴6 dx সমান কি হয়? আমরা কি দেখছি? আমাদের প্রথমে পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে। 7 ধ্রুবক, 7 সামনে থাকবে, পাওয়ারের সাথে 1 যোগ করলে 6+1 কত হলো? আর নিচে 6+1, তাহলে কি পেলাম? 7 × 7 x⁴7। 7 কাটা থাকে কি? x⁴7। এইভাবে আমরা সহজে অন্তরীকরণ থেকে যোগজীকরণ এবং যোগজীকরণ থেকে অন্তরীকরণে ব্যাক করতে পারি। তো চলো আমরা আরো কিছু দেখি, যেমন ddx অফ x⁵। এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাই? 4x⁴। এখন সেম জিনিসকে যদি আমরা যোগজীকরণ করি 4x⁴ dx, তাহলে কি পাবো? 5 ধ্রুবক বাইরে থাকবে, x⁴ dx। আমরা কিন্তু এখন অনেকবার করছি, সো আমরা সরাসরি যদি এখন উপরে x⁵ আর নিচে 5 দিয়ে দেই তাহলে তোমাদের বোঝার কথা। 5 কাটা x⁵। তোমাদের হাতে এটা তো সময় থাকবে না, তোমরা সরাসরি এইভাবে করার ট্রাই করবা। সো এখন যদি তোমাদের আরেকটা দিই, যে তোমাদের দিলাম আমি 7x³ dx বের করতে, তাহলে কি হবে? চলো আমরা করে দেখি। 7 ধ্রুবক বাইরে থাকবে, x³ dx কে আমরা অন্তর্গ্রহণ করব। 7 থাকলেও x কে অন্তর্গ্রহণ কি হবে? পাওয়ারের সাথে 1 যোগ x⁴ আর নিচে 4, তাহলে আমাদের 7/4 x⁴ হচ্ছে আমাদের আনসার। তো আমরা এখন চলো করে দেখি আমরা কি যেটা করলাম সেটাকে যদি আমরা অন্তরীকরণ করে এইটা কি পাবো। চলো ট্রাই করি। ddx অফ 7⁴ x⁴, 7/4 x⁴। চলো এটা আমরা করে দেখি যে আমরা আগেরটা ফেরত পাই কিনা। 7/4 বাইরে থাকলো, x⁴ কে অন্তরীকরণ করে আমরা কি পাই? পাওয়ার সামনে 4x³, 4 কাটা 7x³। দেখো তো আমাদেরকে আর রাশিটা ফেরত আসছে, এই দেখো 7x³। তো আমরা কি বলতে পারি? অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পরের বিপরীত। তো চলো এখন তো বুঝলাম, এখন অন্তরীকরণ সম্পর্কে একটু বিশদ সূত্র মানে লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। f⁴x dx সমান যদি ফলাফল হয় তাহলে আমরা আমাদের এইটাকে বলতে পারি, এইটা হচ্ছে আমাদের যোগজীকরণ চিহ্ন, আর আমাদের এইটা হচ্ছে আমাদের ডিএক্সটা হচ্ছে আমাদের তার সাপেক্ষে, ডিএক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। আর আমাদের এফ ফাংশনের মধ্যে এফএক্স ফাংশনে থাকবে আমাদের যাকে আমরা অন্তরীকরণ করব। এতটুকু তো বুঝলাম। চলো এখন আমরা আরেকটা জিনিস দেখি। আমরা কি জানি f(x) কে যদি আমরা অন্তরীকরণ করি আমরা কি পাবো? f'(x). আমরা কি জানি এটা কি করলাম? অন্তরীকরণ। আমরা অন্তরীকরণ দ্বারা কি পাই? ঢাল।
আমরা যা অন্তরীকরণ তাহাই ঢাল। এখন যদি আমরা এফ অফ এক্স থেকে এফ প্রাইম এক্স থেকে যদি আমরা এফ অফ এক্স ফেরত আসি, তাহলে সেটাকে আমরা কি বলি? যোগজীকরণ। সেটা কি আমাদের যোগজীকরণ। তাহলে আমরা যেহেতু অন্তরীকরণ দ্বারা ঢাল বুঝি, তাহলে আমরা যোগজীকরণ দ্বারা মেইনলি কি বুঝি? আমরা ভাইয়া যোগজীকরণ দ্বারা বুঝি হচ্ছে ক্ষেত্রফল। যেটাই যোগজীকরণ সেটাই হচ্ছে ক্ষেত্রফল। বুঝলাম না তো জিনিসটা? না, চলো আমরা একটু বিশদ দেখি, আমরা একটু বড় করে জিনিসটা ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো। চলো আমরা একটা লেখচিত্র আঁকি। এইটা ধরো একটা লেখচিত্র, যেখানে এরকম একটা দেওয়া আছে। ধরলাম আমরা এই জায়গায়, সরি স্কেল দিয়ে রাখতে নি, ধরো আমরা এইটা একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান ওয়াই সমান 6। তাহলে জিরোতেও 6 হবে, এখানেও 6 হবে, এখানেও 6 হবে, সব দিক দিয়ে একটা সরলরেখা পাবো। এই সরলরেখা যদি আমরা এক্স সমান 2 থেকে এক্স সমান 5 পর্যন্ত যদি তোমাদের এই অংশটুকুর আর এই অংশটুকু মিলে যদি আমি তোমাদের একটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলি, তাহলে তোমরা ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবে? তোমরা কি বলবে? এখানে 5 আছে, এখানে 2 আছে, তাহলে এইটুকু সমান 5 মাইনাস 2 3 হয়ে যাবে। আর এইটা কি দেওয়া আছে? 6 দেওয়া আছে। তাহলে আমাদের ক্ষেত্রফল সমান কি? 5 ইন্টু 3 সমান আয়তক্ষেত্রের সূত্র অনুসারে 3 সরি 6 ইন্টু 3 18 বর্গ একক। ক্ষেত্রফল বর্গ এককে লিখতে হয়। সহজে বেড়ে গেল। দেখো আমরা একটা চতুর্ভুজ পাইছি, আমরা এই চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র হয়েছে এটা একটা, আমরা এই জায়গায় সূত্র ফেলে সহজে বের করে ফেলছি। কিন্তু ভাইয়া এখন যদি তোমাকে আমি সরল রেখা না দিয়ে যদি একটা আমি বক্ররেখা দিই, বক্ররেখা যদি দিই, তাহলে তুমি বক্ররেখাটা কিভাবে বের করবে? তখনই তো আসল সমস্যাটা আসবে। ধরো এইটা একটা বক্ররেখা, যেটা হচ্ছে এফ ফাংশন অফ এক্স কিউ। এখন তো এইটা তো যেহেতু একটা বক্ররেখা, তাই তো এইটা তো তোমরা সরাসরি তো বের করতে পারবে না। আমি তোমাদের এইটার মধ্যে তোমাদের প্রশ্ন করলাম এক্স সমান 0 থেকে এক্স সমান 3, ধরো এইটা এক্স সমান 3, এতটুকুর তোমাদের ক্ষেত্রফল আমি বের করতে বললাম। এইটুক যেটা দেওয়া আছে, এইটুক পুরোটার আমি তোমাদের বললাম ক্ষেত্রফল জানবা কিভাবে। ক্ষেত্রফল কিভাবে বের করবে? এখনই তো তোমরা ভাইয়া প্রবলেমে পড়ে গেলে। আমরা আগে সহজেই দেখছি সবকিছু, এইটা তো সহজে বের করে ফেলছি, এখন তো ভাইয়া প্রবলেমে পড়ে গেছি। তো চলো এখন আমরা এইটা সলভ করা শুরু করি। এখন আমাদের এইটার টপিকটা হচ্ছে যোগজীকরণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। এখন আমরা পড়ব যোগজীকরণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। আমরা সেম লেখা, আমরা এখন একটা লেখচিত্র আঁকবো। আগে আমরা লেখচিত্রটা আঁকাই ফেলি। এই লেখচিত্রে এইটা একটা বক্ররেখা, ধরলাম এইটার ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস 2। এখন আমি তোমাদের বলছি এই ফাংশনের লেখচিত্রের ক্ষেত্রফল বের করতে। কতটুকুর মধ্যে? আমি বললাম এইটা হচ্ছে x1 আর এইটা হচ্ছে আমাদের x2, সরি x2, এতটুকুর মধ্যে তোমাদের ক্ষেত্রফলটা বের করতে বললাম। এখন তুমি ভাইয়া তো বের করতে পারতেছো না, তখন তুমি কি করলে? মাঝখান বরাবর একটা দাগ টানলে। তুমি ধরলে এইটুকু হচ্ছে ডেল x1, এইটুকু ধরলে ডেল x, সমান সমান যেহেতু ভাগ করছো, তুমি এখানে ধরলে y1, এখানে ধরলে একটা y2। তুমি কি করলে? এই বরাবর একটা দাগ টানলে, আবার এই বরাবর একটা দাগ টানলে। এখন তো তুমি তোমার কাছে সহজে মানগুলো আছে, তুমি এইটুক হচ্ছে y1 আর এইটুক হচ্ছে ডেল x। তো তুমি সহজেই কিন্তু এখন ক্ষেত্রফলে কি করতে পারো? y1 ডেল x1 করতে পারো। তাহলে তোমরা এতটুকু অংশের পুরোটাই ক্ষেত্রফল বের করলা, সাথে তোমরা y2 ডেল x2 করলা, y2 ডেল x। তাহলে তোমরা কি বললা? তোমরা
এতটুকু পুরোটার ক্ষেত্রফলটাও সহজে বের করে ফেলা। কিন্তু ভাইয়া মোটামুটি বের হয়েছে, কিন্তু এখানেও কিন্তু আছে যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারলে না। এখন ভাইয়া তোমার বন্ধু আরেকটা লেখা যেতে রাখলো, সে সেম ভাবে এখানে একটা লেখা যেতে দিল, সেম জিনিসটা এটা অ্যাকশন। সে কি করলো, এটাকে 4 ভাগ করলো, এটাকে ধরলাম সে 4 ভাগ করলো, তুমি 2 ভাগ করছিলা, সে 4 ভাগ করলো। সেখানে এটাকে y1 দিল, এটাকে y2 দিল, এটাকে y3 দিল, এটাকে y4 দিল। তারপর সে আবার এই বরাবর দাগ টানলো, এই বরাবর দাগ টানলো, তারপর আবার এই বরাবর দাগ টানলো, এই বরাবর দাগ টানলো। এখন সে কি করলো, এতটুকু অংশের ক্ষেত্রফল তো সে বের করতে পারবে, দৈর্ঘ্য প্রস্থ আছে, এতটুকু বের করলো, আবার এতটুকু বের করলো, আবার সে এতটুকু বের করে ফেললো, যেতে যেতে জানে। তাহলে তার ক্ষেত্রফলটা আসলো তখন y1 del x প্লাস y2 del x প্লাস y3 del x প্লাস y4 del x। কিন্তু ভাইয়া তবুও কিন্তু এই জায়গায় এতটুকু 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 করে বাদ পড়ে গেল। এরপরে সে যতটা সূক্ষ্ম করতে থাকবে তত সূক্ষ্ম ক্ষেত্রফল বের করতে থাকবে। সে ধরলাম একটা টাইমে সূক্ষ্ম করতে করতে ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলে গেল, তাহলে তার ক্ষেত্রফল কি আসবে, ধরলাম তার ক্ষেত্রফল আসছে সামেশন অফ ওয়াই ডেল এক্স, যতগুলো আছে সবগুলো একসাথে করলে সামেশন হয়। এখন সে শুরু করলো কোথা থেকে, সে শুরু করলো হচ্ছে ডেল এক্স সমান 0 থেকে। আর যেহেতু এটা ছোট করতে 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 একটা টাইমে সঠিক ফলাফল নিয়ে তাকে অসীম পর্যন্ত ছোট করতে হবে, তাকে অসীম পর্যন্ত ছোট করলো। সে অসীম পর্যন্ত ছোট করার কারণে সে একটা ক্ষেত্রফল পাবে যেখানে তার এন সমান হচ্ছে 1 আর ডেল এক্স সমান হচ্ছে 0। মেইনলি এইটাকে আমরা বলি হচ্ছে, আগে একটু এটাকে একটু ছোট করে দিই, একটু সাবধানে নিয়ে, আমরা এই যে সামেশন অফ এই অংশটাকে আমরা মেইনলি বলে থাকি আমাদের ফাংশন অফ এফ এক্স। ফাংশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ এক্স দুইটা জিনিস সেম জিনিস। এইভাবে আমরা যোগজীকরণ সূত্রটাকে প্রমাণ করতে পারি যে কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কি হয়েছে এটা দ্বারা, এগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। সো এতটুকু তো তোমরা বুঝলা যে কেন কিভাবে আমরা যোগজীকরণের সূত্র দিয়ে ক্ষেত্রফলটা বের করে ফেলি। তো এরপরে আমরা দেখবো হচ্ছে ত্রিভুজেরটা। আমরা প্রথমে একটা বক্ররেখা এঁকে নিই, আমার বক্ররেখা এঁকে এই বরাবর আমরা একটা ত্রিভুজ চিন্তা করলাম। তোমাকে বলা হয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করে দেখাতে। এই ত্রিভুজটা তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে দেখা যাচ্ছে, যেখানে এই বরাবর ওয়াই, এই বরাবর এক্স, আর এইটা হচ্ছে 3, আর উপর বরাবর তোমাদের ফাংশনটা হচ্ছে ওয়াই সমান 2x। যেহেতু 3 হয় তাহলে ওয়াই সমান 2 × 3 সমান 6। তুমি সহজেই ভাইয়া ত্রিভুজের সূত্রতে বের করতে ফেলতে পারবে ভূমি গুণন উচ্চতা। তো ত্রিভুজের সূত্রটা আমরা যদি বসাই, হাফ ইন্টু ভূমি কত পাইছি আমরা 3, উচ্চতা 6, আমরা সহজে করতে পারি 9 বর্গ একক। কিন্তু চলো আমরা সেম জিনিসটাকে যদি আমরা এখন যোগজীকরণের সূত্র দিয়ে বের করতে চাই, যেখানে x2 সমান 3, x1 সমান হচ্ছে আমাদের 0। আমরা যদি যোগজীকরণ সূত্র দিয়ে বের করতে চাই, আমাদের কি করতে হবে, এখানে একটা লিমিট বসাতে হবে যে আমরা কোথা থেকে শুরু করছি কোথায় শেষ করছি। আমাদের যোগজীকরণটা হবে আমাদের y dx, যেখানে আমাদের লোয়ার লিমিট কত 0 দিতে হবে এবং আপার লিমিট 3 দিতে হবে। তাহলে আমরা কি পাবো, আমাদের y এর মান কি দেওয়া আছে 0 থেকে 3, y এর মান দেওয়া আছে আমাদের 2x dx। আমরা প্রথমে
যোগজীকরণের কাজ করব। 2 আমাদের ধ্রুবক, 2 বাইরে থাকবে, 03 x dx। এখন যদি আমরা 2টা বাইরে রেখে আমরা যখন যোগজীকরণের কাজ শেষ করব তখন আমরা একটা ব্রেকেট দিব, থার্ড ব্রেকেট। আমাদের এক্সকে যোগজীকরণ করলে আমরা কি জানি, x2/2, আর ব্রেকেট দেওয়ার পরে ব্রেকেটের নিচে দিব লোয়ার লিমিট, উপরে দিব আপার লিমিট। দেখো আমরা যদি 2কে বাইরে আনি তাহলে কি থাকে, 2 2 কাটা যায়, ভিতর থেকে x330। আমরা কি করব, প্রথমে উপরে যেটা মান আছে সেটা x এর জায়গায় বসাবো, তারপর নিচে যেটা মান আছে সেটাও x এর জায়গায় বসাবো, মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দিব। তাহলে 3q - 0q, 3q করলে কত হয়, 27। সরি, এখানে একটু ভুল করছি, আমরা এখানে আগের লাইনে একটু ভুল করে ফেলছি, এখানে 2 দেওয়া হবে, 03। তাহলে আমরা কি পাই, 3 স্কোয়ার - 0 স্কোয়ার, তাহলে কত, 9 বর্গ একক। দেখো ভাই, আমাদের এইটার সাথে এটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা কি এখন বলতে পারি যে আমরা যোগজীকরণের মাধ্যমেও ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন যদি তোমাদের আরেকটা গ্রাফ আঁকাই, যদি আরেকটা গ্রাফ চিন্তা করি, ধরলাম এরকম একটা গ্রাফ যেটা y সমান xq এর গ্রাফ। এখানে তোমাদের লোয়ার লিমিট দিলাম 0, আপার লিমিট দিলাম 3, তোমাদের এই বরাবর আপার লিমিট। এই বরাবর এইটা তোমাদের ক্ষেত্রে তুমি কি করলা, এ সমান হাফ ইন্টু ভূমি পাইছো 3, আর উচ্চতা কত, 3 বসাই দিলা, y সমান 3q বসাই দিলা, পাইলা 27, 3 গুণন 27 করে দিলা, আনসার নামলো 40.5 বর্গ একক। তুমি তো বললা হইছে ভাইয়া, কিন্তু ভাইয়া এইটা কিন্তু টোটালি ভুল হয়েছে, কারণ এইটা কিন্তু ত্রিভুজ না। তুমি যেটা বের করছো, তুমি এই বরাবর একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো, কিন্তু তুমি এই বক্রক্ষেত্রের ক্ষেত্রফল বের করো নি। বক্রক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে যদি বের করতে চাও তাহলে তোমাকে যোগজীকরণ দিয়ে বের করতে হবে। কিভাবে, তোমাদের ফার্স্টে আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে, লোয়ার লিমিট 3, আপার লিমিট 4। কাকে যোগজীকরণ করবা, তার কার সাপেক্ষে করবা বসাই দিবা, 03 y সমান কি আমরা কি পাইছি, xq dx। এখন যদি ভাইয়া তুমি যদি মানগুলো বসাই দাও, x কে অন্তরণ করলে আমরা কি জানি, পাওয়ারের সাথে x জোর, x⁴/4, নিচে 0 উপরে 3। এখন দেখো কি হয়, 1/4 আমরা বাইরে দিলাম, আমরা এখন x এর মান বসাবো 3⁴ - 0⁴। তাহলে আমাদের টোটালি ক্যালকুলেশন করলে মানটা কি আসে, 20.25 বর্গ একক। এখন তোমাদের এক্সাক্ট মানটা আসছে, তখন কিন্তু ভুল হয়েছিল। তাই তোমরা এগুলো খেয়াল রাখবা যে তোমাদের যে কোনো মান যদি দেওয়া থাকে লিমিট ফাংশনে, তুমি সেটাকে সহজেই যোগজীকরণ দিয়ে ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা। তোমরা পৃথিবীতে যত ক্ষেত্রফল দেখো, যেমন বিভিন্ন জমির ক্ষেত্রফল, এগুলো কিন্তু কখনোই কিন্তু বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র হয় না, এবড়ো থেবড়ো হয়। এগুলো সবগুলো যোগজীকরণের সূত্র ব্যবহার করে খুব সহজে একটা ফাংশনের আন্ডারে এনে ক্ষেত্রফলটা বের করা হয়। আশা করি এটা বুঝতে পারছো। চলো এখন আমরা কয়েকটা ফাংশন একসাথে মিলে যেগুলো যোগজীকরণ আছে সেগুলো একটু করার ট্রাই করি। চলো ট্রাই করে দেখি হয় কিনা। যেমন আমরা প্রথমটা করি হচ্ছে ফাংশন অফ x⁵ প্লাস 2x dx। এইটাকে যদি আমি তোমাদের যদি যোগজীকরণ করতে বলি তাহলে কি করবা, তোমরা আলাদা আলাদা করো। x⁵ কে যোগজীকরণ করলে কি হয়, x6/6 প্লাস 2 ধ্রুবক বাইরে থাকলো, x কে যোগজীকরণ করলে হয় x²/2, 2 কাটা, কি থাকলো x⁶6/6 প্লাস x²। এইটাই হচ্ছে আমাদের আনসার। চলো আরেকটা দেখি, আমরা যদি ধ্রুবপদকে যোগজীকরণ করি তাহলে কি পাই, আমরা যদি ধ্রুবপদকে যদি আমরা অন্তরীকরণ করতাম তাহলে আমরা কি পাইতাম, দেখো ধ্রুবপদকে কিন্তু আমরা অন্তরীকরণ করলে কিন্তু আমরা 0 পাইতাম, কিন্তু যোগজীকরণ করলে কিন্তু 0 হবে না। কারণ এখানে কি আছে, ধ্রুবপদ যদি আমরা বাইরে নিই এখানে কিন্তু একটা x⁵0 dx আছে, কারণ x⁵0 সমান 1। তো x⁵0 কে যদি আমরা 1 যোগ করি আর নিচে যদি একটা 1 দিই তাহলে কি আসে, 2x।
এইটা কিন্তু খেয়াল রাখবা। তো আমরা কি বলতে পারি, 1dx কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের x পাই। এইটা একটু মনে রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। চলো এখন আমরা আরেকটা বড় পদকে যোগাযোগকরণ করে দেখি আমাদের কি আনসার আসে। আমরা করি যদি 3x টু দি পাওয়ার 4 প্লাস 4x প্লাস 9 dx কে যদি আমরা অন্তরীকরণ করি আমাদের কি আসে দেখো। 3 বাইরে থাকবে, x টু দি পাওয়ার 5/5 হবে। 4x কে করলে কি হয়, 4 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস 9 কে করলে আমরা কি জানি 9x হবে। তাহলে কি পেলাম আমরা, 3x টু দি পাওয়ার 5/5, 2 দিয়ে 2 কাটলে 2, 2x স্কোয়ার প্লাস 9x। ঠিক আছে, আমরা একটা ফাংশনকে অন্তরীকরণ করি এখন। ধরো তোমাদের একটা লেখচিত্র দেওয়া আছে, যেটা একটু অ্যাব্রো থাকবে এরকম টাইপ। আমি তোমাকে বললাম এইটার x সমান 2 থেকে x সমান 4 এ অন্তরীকরণ করতে, যেটার ফাংশনটা আমি দিয়ে দিলাম, তোমাদের ফাংশনটা দিলাম হচ্ছে y সমান 3x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। চলো এইটাকে করে দেখি আগে কি আসে। সো আমরা যদি প্রথমে চিহ্ন দিব, লোয়ার লিমিট দিব, আপার লিমিট দিব, আমাদের ফাংশন কি y dx। লোয়ার লিমিট আপার লিমিট, ফাংশন y এর মান কি দেওয়া আছে 3x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। এখন যদি আমরা প্রথমে অন্তরীকরণটা করে ফেলি, কি আসে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস 4 ইন্টু এক্স কিউব বাই 3 মাইনাস 2x স্কোয়ার বাই 2 প্লাস 3x। দেখো 2টা কাটা গেল। এখন তোমাদের এই ফাংশনে তোমাদের মানগুলো বসাতে হবে। দেখো 2 কাটা। এখন তোমরা এই ফাংশনে মানটা কি আসবে এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এইটা আমাকে করে টেলিগ্রামে দেখাবে। বাকিটুকু তোমাদের আমি বুঝাই দিছি, তোমরা নিজেরা পারবা মান বসানো। এটা হোমওয়ার্ক করে দেখাবা, আর যদি না পারো আমাকে টেলিগ্রামে নক দিলে, এখন আমার পিন কমেন্টে দেখে তো আমার আইডি দেওয়া আছে, ওখানে আমাকে নক দিলে আমি বাকিটুকু করে দিব। চলো আমরা আরো কিছু ট্রাই করি। আমরা ভাইয়া কি জানি, এখন তোমাদের জানতে হবে ইন্টিগ্রেশনের প্রকারভেদ। ইন্টিগ্রেশন মেইনলি হচ্ছে ভাইয়া 2 প্রকার হয়। আমরা মেইনলি 2 প্রকারের ইন্টিগ্রেশন পাই। একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল, একটা হচ্ছে আমাদের ভাইয়া ইনডিফিনিট ইন্টারগ্রাল, এটা হচ্ছে আমাদের fx dx, আর একটা হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল, এটা আমাদের লিমিট থাকবে x1 x2 থাকবে, আর আমাদের ফাংশন অফ dx থাকবে। আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেইটা হচ্ছে এইটা মনে রাখা খুবই প্রয়োজন। এতক্ষণ আমরা সেটা করিনি, কিন্তু এরপরে থেকে তোমরা সেটা করবা। লিমিট না দেওয়া থাকলে ইন্টিগ্রেশন এরপর প্লাস সি দিতে হবে। যেখানে প্লাস সিটা কিভাবে, প্লাস সিটা হচ্ছে একটা ধ্রুবপদ, একটা ধ্রুবক, প্লাস সি দিতে হবে। কারণ কি, কেন দেব, চলো আমরা দেখি। আমরা কি জানি, আমরা ddx x কে যদি আমরা অন্তরীকরণ করি আমরা কি পাবো 3x স্কোয়ার। আমরা যদি এইটাকে যদি এখন যোগজীকরণ করি তাহলে আমরা কি পাবো 3x স্কোয়ার, যোগজীকরণ কি হয় 3 থাকলো x কিউব বাই 3, কাটাকাটি গেল x কে হলো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন যদি আমরা
ddx অফ x³ প্লাস 7 করি, তাহলে আমরা কি পাবো? এখানে দেখো, এখানে কিন্তু আমরা 3x² পাবো, 7কে যোগযোগ করলে 0 হয়ে যায়। তো আমরা যদি এই জায়গায় করি, আমরা যদি এখন 3x² যোগজীকরণ করি, তার মানে কি পাবো? 3 ইন্টু x³/3, 3 কাটা x³। তাহলে ভাই আমাদের 7টুকু কই গেল? 7টার কি হলো? 7 সম্পর্কে তো তাহলে তো কোনো আমাদের আইডিয়া থাকলো না। এর জন্য আমাদের প্লাস সি করে দিতে হয়। এই প্লাস সি দ্বারা মেনলি 7কে বোঝায়। এখানে নাই, কারণ এখানে প্লাস 0 আছে, সি দ্বারা 0 বোঝাইছে। এর জন্য আমরা সবসময় অন্তরীকরণ দেওয়ার পরে যোগজীকরণের অন্তরীকরণ করার সময় একটু বেশি কিছু থাকে, সেইটা আমরা বিয়োগ করে, সেটার জন্য আমরা প্লাস সি দিয়ে দিব। এই জিনিসটা একটু মনে রাখবা। এটা চলো, এখন আমরা সবকিছু তো বুঝলাম। এখন আমাদের যোগজীকরণের মতো আমাদের অন্তরীকরণের মতো যোগজীকরণের কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো চলো তোমাদের লিখে দিই, সুন্দর করে লিখে দিয়ে যাই, যাতে তোমরা সহজে এগুলো মুখস্থ রাখবা, যাতে তোমাদের সহজে যদি এগুলো দেয় তোমরা যেন আনসার করতে পারো। প্রথমটা হচ্ছে আমাদের ddx অফ x⁴n সমান আমরা কি জানি? n x⁴n-1। এখন যদি ভাই এইটার যদি আমরা যোগজীকরণ করি x⁴n dx, তাহলে আমাদের কি আসে? পাওয়ারের সাথে 1 যোগ আর নিচে পাওয়ার দ্বারা ভাগ। আমি এক পাশে লিখবো অন্তরীকরণের সূত্র, পাশে লিখে দেবো যোগজীকরণের সূত্র। পরেরটা হচ্ছে ddx অফ e⁻x মানে আমরা কি জানি? e⁻x। e⁻x এর সূত্রটা হচ্ছে সবচেয়ে সোজা সূত্র, কারণ এটা দুই ক্ষেত্রে সেম। এখানেও e⁻x, কিন্তু প্লাস একটা সি থাকবে, এখানেও একটা প্লাস সি থাকবে। তারপরে সূত্র হচ্ছে ddx অফ e⁻x মানে আমরা কি বলছিলাম? e⁻x ln a। এটা যদি আমরা এখন যদি e⁻x ln a কে যদি আমরা অন্তরীকরণ করি অনে dx, তার মানে কি পাবো? e⁻x, একদম সেম উল্টা। পরবর্তী সূত্র হচ্ছে আমাদের ddx ln x সমান কি? আমরা 1/x। আর যদি আমরা 1/x dx কে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাবো? ln x প্লাস সি। এখানে আরেকটা লেখা যাবে না, পরবর্তী পৃষ্ঠায় লিখে চলো। পরবর্তী সূত্রটা হচ্ছে আমাদের ddx অফ sin x। আমরা sin x কে অন্তরীকরণ করে কি পাইছিলাম? sin x কে অন্তরীকরণ করে আমরা cos x পাইছিলাম। তাহলে যদি আমরা এখন cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো? আমরা cos x কে ইন্টিগ্রেশন করে sin x পাবো, সাথে একটা c থাকবে। সেম ভাবে ভাই আমরা ddx অফ, এই দুইটা সূত্রের মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায়। এখানে অনেকে মাইনাস সাইন এক্স বসাই দেয় বলে, কিন্তু মাইনাস সাইন এক্স কিন্তু ভাইয়া আমাদের অন্তরীকরণে বেলায় ছিল, যোগজীকরণে বেলায় না। এইটা একটু মনে রাখবা। cos x থেকে আমরা কি জানি? মাইনাস সাইন এক্স। এখন যদি আমরা মাইনাস সাইন এক্স অন্তরণ করি, তাহলে কি পাবো? দেখো, মাইনাস সাইন এক্স ডিএক্স, মাইনাস বাইরে থাকবে, সাইন এক্স ডিএক্স হবে। আমরা কি জানি ভাই? সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? cos x, so minus cos x plus c। পরবর্তীটা হচ্ছে আমাদের ddx of tan x। আমরা tan x অন্তরীকরণ করে কি পাইছিলাম? sec স্কয়ার x। এখন যদি আমরা sec স্কয়ার x dx করি, তাহলে আমরা কি পাবো? tan x plus c ddx of, পরবর্তী সূত্রটা হচ্ছে আমাদের ddx of sec x। আমরা sec x অন্তরীকরণ করে কি পাইছিলাম? sec x tan x। এখন যদি আমরা sec x tan x কে যদি আমরা যোগজীকরণ করি, তাহলে আমরা কি পাবো? sec x। পরবর্তীটা হচ্ছে আমাদের cot x এর সূত্র। আমরা ddx অফ, এগুলো একটু পড়তে পড়তে তোমাদের মুখস্থ হয়ে যাবে, অনেক পড়তে হবে তোমাদের, সব জায়গায় তোমাদের এই সূত্র করে কাজে লাগবে। cos x স্কয়ার x
যদি আমরা cos x স্কোয়ার x অন্তরীকরণ করি, যোগজীকরণ করি, তাহলে আমরা কি পাবো dx মাইনাস, তাহলে আমরা সেম ভাবে পাবো cot x। এই জায়গায় মাইনাসটা দিবে না, মাইনাস দিলে তো cos x এ থাকবে, যদি আমরা মাইনাস দেইনি তার মাইনাস না দেখলে থাকবে মাইনাস cot x। cot x পর্যন্ত লিখলাম, এখন আমাদের তারপরে সূত্র হচ্ছে ddx অফ cot x x, সরি cot x x লিখে ফেলছি, তাড়াতাড়ি করতে চাই, cos x x, cos x x সমান আমরা কি বলতে পারি, cos x x cot x, আর এইটাকে যদি আমরা cos x x cot x কে যদি আমরা যোগজীকরণ করি, তাহলে আমরা কি পাবো মাইনাস cos x x। এইটা মনে রাখো, এখানে মাইনাস দিয়ে নিয়ে করে এখানে কিন্তু একটা মাইনাস চলে আসবে প্লাস সি। এখন আমরা আমাদের আরো তিনটা সূত্র ছিল মনে আছে, সাইন ইনভার্স 1x এর সূত্র। আমরা কি বলছিলাম 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি আমরা 1/√1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা ডিএক্স করি, তাহলে আমরা কি পাবো সাইন ইনভার্স 1x প্লাস একটা সি থাকবে, ddx অফ tan ইনভার্স 1x করলে আমরা কি পাবো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে যদি আমরা সেম ভাবে 1/1 প্লাস এক্স স্কোয়ারকে যদি আমরা ডিএক্স করি, তাহলে আমরা কি পাবো tan ইনভার্স 1x। পরবর্তীটা হচ্ছে ddx অফ sec ইনভার্স 1x করলে আমরা কি পাবো 1/x√x স্কোয়ার মাইনাস 1। এইটাকে যদি আমরা সেম ভাবে যদি যোগজীকরণ করে দেই 1/x√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে আমরা কি পাবো sec, এখানে একটা প্লাস সি হবে, sec ইনভার্স 1x প্লাস সি। এইভাবে আজকে আমাদের যোগজীকরণের ওয়ান শট এমসিকিউ ক্লাসটা শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর আমাদের টেলিগ্রামে গিয়ে অবশ্যই তোমরা নোটটা আরেকবার করে দেখে নিবে, চাইলে করতে সময় নোট করতে পারো বা পরবর্তীতে নোটটা দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন ভিডিওগুলোতে তোমাদের জন্য অবশ্যই আমরা নতুন কিছু করার ট্রাই করব। বিদায়।